আসসালামু আলাইকুম, আমি সামিউল আলিম রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে যে ধারাবাহিক আপনাদের জন্য যে বাংলা, ইংলিশ আর হচ্ছে যে আইসিটির যে ক্লাসগুলো আমরা যে সার্ভে যে প্রোভাইড করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি যে বাংলা ক্লাস নিয়ে। তো বাংলা ক্লাসে আগের দিন আমরা রেইনকোটের যে পার্ট 1 যেটা আছে, যে রেইনকোটের লেখক পরিচিতি, তারপরে হচ্ছে রেইনকোট সম্পর্কে একটা যে সামারি আছে এটা আমরা জেনেছিলাম, এবং আরও কিছু ইম্পর্টেন্ট যে ইনফরমেশন ওইগুলো আমরা রেইনকোট সম্পর্কে জেনেছিলাম। আর আজকে হচ্ছে আমরা রেইনকোটের যে পার্ট 2টা আছে ওইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো আপনারা দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যান, আপনাদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দিন। পার্টিসিপেশনটা একটু বাড়লেই আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন, আর ক্লাসটি একটু শেয়ার করে দিন, কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন, বন্ধুদেরকে মেনশন করে দিন। পার্টিসিপেশনটা একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। পার্টিসিপেশন একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন। ভাইয়া ভাইয়া পিসিটা ঘুরাই দেন। এইটা যাতে না দেখা যায়, তাহলে আমার অ্যাটেনশনটা এইদিকে যায়, ক্যামেরার দিকে যায় না। ঠিক আছে। আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, তাহলে আমরা ক্লাসটি শুরু করব। আমরা একটু অপেক্ষা করব, স্টুডেন্টের সংখ্যা একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো দ্রুত আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দেন। আজকে আমরা রেইনকোট সম্পর্কে যে আমাদের হচ্ছিল এমসিকিউ সলভ হবে। আজকে রেইনকোট সম্পর্কে আজকে আমাদের এমসিকিউ সলভ হবে। আগের ক্লাসে তো আমরা জেনেছি রেইনকোট সম্পর্কে, লেখক সম্পর্কে, পরিচিতি সম্পর্কে, এগুলো আমরা জেনেছি। আর এই ক্লাসে হচ্ছে আমাদের এমসিকিউ সলভ করব। আমরা এমসিকিউ সলভ করব। তো আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দেন আর ক্লাসটি শেয়ার করে দেন। দ্রুত আপনারা চলে আসেন, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। আমরা আগের দিন জানতে চেয়েছিলাম যে আপনাদের কি কি সার্ভিস দরকার। তো আপনারা বলেছিলেন যে ভাই আমাদের এমসিকিউ সলভ দরকার। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এমসিকিউ সলভ নিয়ে এসেছি। তো আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দিন। তো আমরা এইখানে যে আমাদের যে প্রথম যে আজকে যে এমসিকিউটা আছে, তো আমাদের যে প্রথম যে এমসিকিউটা আছে, আমাদের এই প্রথম এমসিকিউতে আমরা চলে যাব। তো অনেকেই কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে দেন আর হচ্ছে লাইভটা শেয়ার করে দেন। তো এইখানে আজকে আমরা চলে এসেছি আমাদের যে প্রথম যে কোশ্চেনটি আছে, আমরা শুরু করে দেই। যে আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে, আমরা বলেছি যে আমাদের ক্লাসটি আজকে হচ্ছে এমসিকিউ সলভের ক্লাস। আজকের ক্লাসটি হবে এমসিকিউ সলভের ক্লাস। যে প্রথম যে আমাদের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছিল মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন কে? মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন? আপনারা একটু এটার আনসার করার চেষ্টা করেন যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার এটা কে বলেছে? যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছে কে? আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন কে? মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছে? আপনারা একটু এটার অ্যানসার করার চেষ্টা করেন, দ্রুত অ্যানসার করার চেষ্টা করেন। আমি কমেন্ট দেখতে পারছি না আপনাদের। যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন? যে এখানে আমাদের অপশনগুলো আছেন যে জন এফ কেনেডি, হেনরি কিসিঞ্জার, রিচার্ড নিক্সন আর জেরার্ড ফোর্ড। এটা কে বলেছেন? আপনারা একটু অ্যানসার করার ট্রাই করেন, দ্রুত অ্যানসার করার ট্রাই করেন। এখানে একজন অ্যান্সার করেছেন যে একের হচ্ছিল বি, সে অ্যান্সার করেছেন একের বি, হেনরি কিসিঞ্জার।
তো আরও আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা অ্যান্সার করার ট্রাই করেন, কমেন্ট করার ট্রাই করেন আপনারা, যে পাকিস্তানকে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন, এটা আনসার করার ট্রাই করেন যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কে বলেছেন। তো এখন আমরা এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন হচ্ছিল হেনরি কিসিঞ্জার। যে আমরা যদি এটা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তাহলে হচ্ছিল যে হেনরি কিসিঞ্জার কে ছিলেন। হেনরি কিসিঞ্জার ছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হেনরি কিসিঞ্জার ছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেনরি কিসিঞ্জার ছিলেন হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তো তাকে যখন বিভিন্ন গণমাধ্যম কোশ্চেন করেছে যে এই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বাংলাদেশে তখন তো এটার নাম বাংলাদেশ ছিল না, ছিল কি পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তো এই সম্পর্কে আপনার মতামত কি? তো সে হচ্ছিল পাকিস্তানের পক্ষে ছিল। যে আমরা জানি যে প্রথম যে আমাদের যে মুক্তিযুদ্ধের টাইমে যে ইউএসএ ছিল কার পক্ষে, যে পাকিস্তানের পক্ষে, যে তারা পাকিস্তানকে সমর্থন দিয়েছে। তো সেই জন্য এই বিষয়টাকে টোটালি যে অ্যাভয়েড করে যাওয়ার জন্য সে বলেছে যে এইটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, মানে সে নিজের গা বাঁচিয়ে চলছে, যে এটাকে সে বলেছে যে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, এইখানে আমরা কোনো ধরনের কমেন্টস করব না। কিন্তু এইখানে যে তারা যে হত্যাযজ্ঞরা যে চালিয়েছে, তারা যে নির্যাতন করেছে বাঙালির যে নিরস্ত্র মানুষের উপর, এই বিষয়টাকে টোটালি সে অ্যাভয়েড করেছে বা নেগলেক্ট করার জন্য সে এটা বলেছে, বিষয়টাকে সে টোটালি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো এইখানে আমরা জানতে পারলাম যে মুক্তিযুদ্ধকে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার বলেছেন কে, যে হেনরি কিসিঞ্জার। আর এই যে এইখানে আমরা যে এমসিকিউ সলভগুলো করছি এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, যে এইগুলো অ্যাডমিশন টেস্টে, এই অধ্যায় থেকে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ আসছে তারই একটা সমন্বিত যে রূপটা, সেইটা হচ্ছে আমাদের স্লাইড। তো এইটা আমরা নিয়ে এসেছি। তো এখন আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটি আছে, এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখেন আমাদের 2 নাম্বার কোশ্চেন কি। আমাদের 2 নাম্বার যে কোশ্চেন আছে, আমাদের 2 নাম্বার কোশ্চেন হচ্ছিল রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট কি ছিল। যে আমাদের প্রথম টার্গেট কি ছিল, রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে প্রথম টার্গেট কি ছিল, মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট কি ছিল। আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন যে প্রথম টার্গেট কোনটি ছিল। রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট কোনটি ছিল। আমরা আগের যে ক্লাস আছে, আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে গ্রামগঞ্জে মিলিটারির প্রথম টার্গেট কোনটি ছিল, আমরা এটা আলোচনা করেছি। যে মোহাম্মদ ওয়াসকুরনি অ্যান্সার করেছেন হচ্ছে হলো 2 বি শহীদ মিনার। দেখি তার অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা, আমরা একটু পরে জানতে পারবো, আমরা অ্যান্সার একটু পরে দিব। আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন, দ্রুত অ্যান্সার করার ট্রাই করেন। ও মরিয়ম খাতুন হচ্ছে তার বন্ধুদেরকে মেনশন করেছে, ধন্যবাদ আপনাকে। এখানে সাইম মোহাম্মদ যে সাগর, সে অ্যান্সার করেছেন হচ্ছিল 2 খ, যে শহীদ মিনার, সে অ্যান্সার করেছেন 2 খ। এবং এই তো আপনারা অ্যান্সার করতেছেন, আপনারা কমেন্ট করতেছেন, আপনারা আরো বেশি কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, এটা দ্রুত অ্যান্সার করার ট্রাই করেন। আমি আগের ক্লাসে এটা আপনাদেরকে বুঝিয়েছি, আমার যতটুকু মনে পড়ে, যে আমি যদি ভুল না হই, যে আগের ক্লাসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা একটু এইটার অ্যান্সার করার ট্রাই করেন। এই যে মরিয়ম খাতুন বলেছেন যে 2 বি, যে এই যে আপনাদের থেকে অ্যান্সারগুলো আসছে, আমরা একটু পরে দেখবো যে আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা। তো যারাই লাইভে যুক্ত আছেন তারা আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন আর এই ক্লাসটি শেয়ার করে দেন। এই ক্লাসটি আপনাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, ক্লাসগুলো আপনাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের পরীক্ষার হলে সরাসরি আপনাকে এই এমসিকিউ সলভ করতে সাহায্য করবে, যে পরীক্ষার হলে আপনার এই এমসিকিউ সলভ করতে সাহায্য করবে। ক্লাসগুলো যেমন আপনাদের এইচএসসির জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেই অনুসারে অ্যাডমিশন টেস্টের জন্য দেখুন গুরুত্বপূর্ণ, যে অ্যাডমিশন টেস্টে যে কি ধরনের কোশ্চেন আসে, এই অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসছে, সেগুলো কিন্তু আমরা আমাদের আজকে স্লাইডে নিয়ে এসেছি। তো এখন আমরা এই যে 2 নম্বর যে কোশ্চেন আছে, রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের প্রথম টার্গেট কোনটি ছিল, সেটার যে অ্যান্সার আছে, সেটার অ্যান্সার কি, সেটার অ্যান্সার হচ্ছে ভাইয়া শহীদ মিনার। তো যারা শহীদ মিনার অ্যান্সার করেছেন, এখানে সবাই 2 বি অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে এই আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। যে আমরা যদি আরো আলোচনা করার চেষ্টা করি, যে রেইনকোট গল্পে মিলিটারিদের প্রথম টার্গেট হচ্ছে হলো কোনটি ছিল, গ্রামগঞ্জের শহীদ মিনার। আর এই শহীদ মিনারকে হচ্ছে পাকিস্তানের শরীরের কাটা হিসেবে উল্লেখ করেছেন কে, কাটা হিসেবে উল্লেখ করেছিল যে প্রিন্সিপাল যে ছিল, যে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ যে ছিল প্রিন্সিপাল, সে হচ্ছে হলো
পাকিস্তানের শরীরের কাঁটা, পাক সাব শরীরের কাঁটা হিসেবে এটাকে হচ্ছে হলো উপস্থাপন করেছিল পাকিস্তানিদের সামনে। সেই জন্য পাকিস্তানিরা যেইখানেই গেছে প্রথমেই যে গ্রামগঞ্জে যেখানে গেছে তাদের প্রথম টার্গেট ছিল কোনটি? তাদের প্রথম টার্গেট ছিল শহীদ মিনার। এই যে এখানে ফাহিমা আক্তার তার ফ্রেন্ডদের মেনশন করে দিয়েছে, তো ধন্যবাদ আপনাকে। এই যে মোহাম্মদ ওয়াসকরুনি বলেছে যে আফাজ আহমেদ, হ্যাঁ আফাজ আহমেদ এই পাকিস্তানিদের হচ্ছে সাজেস্ট করেছিল যে এই শহীদ মিনারকে ধ্বংস করতে হবে, এইটা পাকিস্তানের পাক সাব শরীরটাকে হচ্ছে হলো অপবিত্র করতেছে। এখন আমরা এখানে যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে, আমাদের পরবর্তী যে এমসিকিউ আছে, আমাদের পরবর্তী এমসিকিউ চলে যাব। আমাদের পরবর্তী এমসিকিউ চলে যাব। আমাদের এই যে 3 নাম্বার কোশ্চেন কি? আমাদের 3 নাম্বার কোশ্চেন ছিল রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল। এইটা আমরা আগের ক্লাস আলোচনা করেছি যে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল। আপনারা একটু দ্রুত এইটা অ্যান্সার করার ট্রাই করেন। যে এইখানে আমাদের অপশনে কি আছে, যে 23 মে, 23 জুলাই, 23 জুন, 23 অগস্ট। আর এইটা এসেছে কি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এফ ইউনিটে এসেছে। তো আমরা যেটা বললাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে আসা যেসব এমসিকিউ আছে ওই সব এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। যে মোহাম্মদ ওয়াসকরুনি বলেছেন যে 3 23 জুন। আপনারা আরো যারা লাইব্রেরিতে যুক্ত আছেন আপনারা একটু দ্রুত অ্যান্সার করার ট্রাই করেন। যে শাখাওয়াত হোসেন খোকন সে তার বন্ধুদেরকে মেনশন করেছে, করে দিয়েছে। তো আপনারাও তার মতো আপনার যে সকল বন্ধু আছে এইচএসসি ক্যান্ডিডেট, তো আপনার বন্ধু যেসব এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদেরকে আপনি দ্রুত মেনশন করে দেন। শাখাওয়াত মোহাম্মদ খোকন বলেছে যে অ্যান্সার করেছে কোনটি, যে সে আগের যে কোশ্চেনটা ছিল 2, ওইটা আমি অ্যান্সার করেছিল যে 2 এর খ। তো ধন্যবাদ আপনাকে। এখন আপনার যে 3 নাম্বার যে কোশ্চেনটি আছে, রেইনকোট গল্প মিন্টু কবে বাড়ি ছেড়েছিল, আপনারা একটু এইটা অ্যান্সার করার ট্রাই করেন। যে সাইম মোহাম্মদ সাগর বলেছেন যে 3 23 জুন। দেখি তার অ্যান্সারটি সঠিক হয় কিনা। যে আরো যারা লাইব্রেরিতে যুক্ত আছেন আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন যে রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল। যে আরিয়ান বলছে যে 3 গ, তারপরে হচ্ছে হলো নসিফ আল কাফি বলেছে হচ্ছে হলো 23 জুন। তো আরো যারা আছেন তো আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন। তো শাখাওয়াত হোসেন খোকন বলেছেন যে 23 জুন। রাকিব বিল্লাহ বলেছেন 3 গ। এই যে সারিকা সারা বলেছেন 3 গ। এই যে আপনারা অ্যান্সার করতেছেন, আপনারা আরো বেশি অ্যান্সার করেন, দ্রুত কমেন্ট করার ট্রাই করেন। তো আপনারা যারা লাইভটি দেখতেছেন, ক্লাসটি করতেছেন না, তো আপনাদের হচ্ছে কমেন্ট করতেছেন না, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই কমেন্ট যে করতেছে সে আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। তার পরীক্ষার হলে এই যে কোশ্চেনটি আছে যে রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়েছিল, এই কোশ্চেনটি যদি পরীক্ষার হলে হুবহু আসে, যে কমেন্ট করলো তার এইটা মাথায় আপনার থেকে বেশি মনে থাকবে, আর এইটা তার জন্য আরো বেশি ইফেক্টিভ। আরো যে এখানে আমরা কমেন্ট করেছে যে এমডি যে লিমন খান সে বলেছে 3 সি, তারপরে এমএসটি মরিয়ম খাতুন বলেছেন 3 সি। এখন আমরা এটার অ্যান্সার দিব যে 23 জুন। এটার অ্যান্সার হচ্ছে 23 জুন। আপনারা যারা হচ্ছে 3 সি অ্যান্সার করেছেন সবার অ্যান্সারই সঠিক হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে রেইনকোট গল্পে মিন্টু 23 জুন হচ্ছিল বাড়ি ছেড়েছিল, যে মিন্টু বাড়ি ছেড়েছিল 23 জুন। আর মিন্টু কি ছিল রেইনকোট গল্পে, সে হচ্ছিল মুক্তিবাহিনী। আর সে মুক্তিবাহিনীতে যোগদান করার জন্য নুরুল হুদার যে বাড়ি আছে, নুরুল হুদার বাড়ি থেকে সে মিন্টু 23 জুন চলে গিয়েছিল। আর এর পরবর্তীতে নুরুল হুদা কি বাড়ি শিফট করেছিল, কত তারিখে, যে জুলাইয়ের 1 তারিখে নুরুল হুদা বাড়ি শিফট করেছিল। তো এর পরবর্তী যে অ্যান্সারটি, পরবর্তী যে কোশ্চেন আছে, এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে পরবর্তী কোশ্চেন হচ্ছে রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন। এই কোশ্চেনটি আমি আপনাদের যে আগের যে ক্লাস আছে ওই ক্লাসে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল। আর এই যে দেখেন এটা কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, এটা কি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেন। এবং ঢাবি অধিভুক্ত যে গার্হস্থ্য অর্থনীতি বিভাগ আছে এটাও 17-18 সেশনে এই কোশ্চেনটি এসেছিল। যে শাখাওয়াত হোসেন খোকন বলেছেন যে 4 ক কেমিস্ট্রি। সায়েম মোহাম্মদ সাগর বলেছেন 4 ক। মোহাম্মদ ওয়াসকরণী বলেছেন 4 ক। শান্ত মিয়া বলেছেন যে 4 ক। আর সারিকা সারা বলেছেন 4 খ জিওগ্রাফি। তো আমরা দেখি যে কোন কোশ্চেনটি, কোন অ্যান্সারটি আসলে সঠিক। পুষ্পিতা পূজা বলেছেন 4 এ। আরিয়ান বলেছেন 4 ক।
তো নসিব আল কাফি বলেছেন কেমিস্ট্রি এমএসটি। মরিয়ম খাতুন বলেছেন হচ্ছিল 4-এর এ। সারিকা সারা সে কমেন্ট করতেছে 4-এর খ। তো আমরা আরও কিছু অ্যান্সার নিব, তারপরে আমরা হচ্ছে আমাদের যে সঠিক উত্তরটি আছে ওইটা আমরা অ্যানাউন্স করব। আপনারা দ্রুত কমেন্ট করেন, দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। যে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? তো রাকিব বিল্লাহ বলেছে 4-এর খ জিওগ্রাফি, আর কেউ কেউ বলছে 4-এর ক কেমিস্ট্রি। তো এইটার সঠিক উত্তর হচ্ছিল 4-এর ক। এটার সঠিক উত্তর হচ্ছে কি 4-এর ক কেমিস্ট্রি। তো যারা কেমিস্ট্রি অ্যান্সার করেছেন তো সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ। আর যারা হচ্ছিল জিওগ্রাফি অ্যান্সার করেছেন তাদেরকে আরো বেশি ধন্যবাদ যে আপনারা ভুল করছেন। যে আপনারা যত বেশি ভুল করবেন আপনারা তত বেশি শিখবেন, যে ভুলের মধ্য দিয়ে কি আমরা শিখতে পারবো। তো সেই জন্যে যে অ্যান্সার করার ক্ষেত্রে কখনো ভয় পাওয়া যাবে না, সেম ওয়েতে পরীক্ষার হলেও যে অ্যান্সার করার ক্ষেত্রে কখনো ভয় পাওয়া যাবে না, এমসিকিউ সর্বোচ্চ সংখ্যক দাগাইতে হবে। তো এইখানেও হচ্ছিল অ্যান্সার করার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। এই যে এখন আমরা দেখতেছি যে কাজী জান্নাতুল হয়তো আগে কমেন্ট করেছিল, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা কমেন্টগুলো পরে দেখতেছি হয়তোবা, যে কাজী জান্নাতুল বলেছে কেমিস্ট্রি। এমডি লিমন খান সে বলেছে হচ্ছিল কেমিস্ট্রি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এইটার অ্যান্সার হচ্ছিল নুরুল হুদা কোন বিষয়ের লেকচার ছিলেন? কেমিস্ট্রির লেকচার ছিলেন। আর জিওগ্রাফির লেকচার ছিলেন কে? জিওগ্রাফির লেকচার ছিলেন হচ্ছিল কি সাত্তার। যে জিওগ্রাফির লেকচার না, সরি, জিওগ্রাফির প্রফেসর ছিলেন হচ্ছিল সাত্তার। যে আর এই দুইজনকেই হচ্ছে হলো পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে গেছিল কিসের জন্য? তলব করেছিল। এই দুজনকে কাইন্ডা আমরা যেটা আগের ক্লাসে বলেছিলাম যে এদের রিমান্ডে নিয়ে বলা যায়, যেটা যে এই যুগে এই শব্দটা ইউজ করা হয়, যে এদের রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে হচ্ছিল মুক্তিযোদ্ধাদের যে ইনফরমেশন বের করার ট্রাই করেছিল। তো সারিকা সারা বলেছে যে ভুল হয়েছে। তো ভুল হইলে যে কি বললাম, যাদের ভুল হয়েছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ দিয়েছি যে ভুল হয়েছে এইটা আপনাদের আরো বেশি মনে থাকবে। যে ভাইয়া ক্লাসে বলছিল যে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার, আমি অ্যান্সার করেছিলাম যে জিওগ্রাফি, কিন্তু অ্যান্সারটি আসলে সঠিক উত্তর কোনটি? কেমিস্ট্রি। তো তখন আপনার এটা আরো বেশি মনে থাকবে যে এইটার অ্যান্সার হচ্ছিল কি নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রির লেকচারার ছিলেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে মাত্র 6টি শেয়ার হয়েছে। তো আপনারা ক্লাস করতেছেন মিনিমাম প্রায় 30 জন, মাত্র 6টি শেয়ার। এইটা হচ্ছিল খুবই অসন্তোষজনক। তো আপনারা আরো বেশি শেয়ার করেন আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের ফেসবুক প্রোফাইলে, যাতে আপনার বন্ধু এই ক্লাসটি করার মাধ্যমে কিছু হইলে উপকৃত হয়। তো এইটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে। তো সাখাওয়াত হোসেন খোকন অ্যান্সার করেছেন যে আব্দুল সত্তার মিধাজ, যে সে ছিল জিওগ্রাফির প্রফেসর। তো কাজী জান্নাতুল বলছে ক্যামেরা মাঝে মাঝে ঘোলাটো হয়ে আসে, যে এটা হয়তো ফোকাস সরে যাইতেছে, বারবার হয়তো ফোকাস সরে যাইতেছে। আমি যেহেতু একটু মুভ করতেছি সেই জন্য হয়তো ক্যামেরার ফোকাস সরে যাইতেছে। তো এটার জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে। তো সাখাওয়াত হোসেন খোকন বলেছে যে আব্দুল সত্তার মিধাজ সে ছিল জিওগ্রাফির প্রফেসর। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, যে আমাদের যে পরবর্তী কোশ্চেন, এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে রেইনকোট গল্পে আমাদের দেখেন যে পরবর্তী কোশ্চেন কি, রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে? যে কোন অঞ্চলের মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে, অঞ্চলটি কোনটি, কোন অঞ্চলের মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে? এইখানে দেখেন আমাদের অপশন আছে কি সিলেট, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা। তো আমরা যে আগের যে ক্লাসটি নিয়েছিলাম, যে রেইনকোট গল্পের উপর যে প্রথম যে ক্লাসটি ছিল, ওই প্রথম ক্লাসে আমরা রেইনকোট গল্পের যে পাঠ পরিচিতি বা রেইনকোট গল্পের যে একটা সামারি আছে ওইটা আপনাদের দেখানোর ট্রাই করেছিলাম। এবং এই সামারির মধ্যে প্রথম 2-3 লাইনের মধ্যে এটা ছিল, আমার যতটুকু মনে পড়ে, যে প্রথম 2-3 লাইনের মধ্যে এটা ছিল যে রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। তো কাজী জান্নাতুল অ্যান্সার করেছেন হচ্ছিল ঢাকা, সাইম মোহাম্মদ খোকর অ্যান্সার করেছেন হলো খ, সারিকা সারা বলেছেন খ, আরিয়ান বলেছেন হচ্ছিল খ ঢাকা। আপনারা সবাই ঢাকা অ্যান্সার করতেছেন, যে আপনারা আরো বেশি কমেন্ট করেন। তো সাখাওয়াত হোসেন খোকন বলেছে ঢাকা, নুসরাত জাহান বলেছেন যে ঢাকা। এই যে সাদিয়া সিফা বলেছে খ, পুষ্পিতা পূজা বলেছে খ ঢাকা। তো আপনারা সবাই ঢাকা অ্যান্সার করতেছেন, যে আমি আরো কিছু অ্যান্সার নিব, তারপর আমরা সঠিক উত্তরটি বলবো। যে পুষ্পিতা পূজা বলেছে খ, তারপরে বৃত্তকেন্দ্র হই বলেছে 5-এর খ। তো
তো এখন আমরা এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে রেইনকোট গল্পে আসলে কোন অঞ্চলের কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের কোন অঞ্চলের কথা বলা হয়েছে। আমরা হচ্ছিল যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ঢাকা। তো আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যে মোহাম্মদ রায়হানও বলেছেন যে ঢাকা, হ্যাঁ ঢাকা। যে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের ঢাকার যে অঞ্চলটি আছে, যে ঢাকার অঞ্চল, এই অঞ্চলের কথা বলা হয়েছে। আর মুক্তিযুদ্ধের যদি বলি কোন পর্যায়ের, মুক্তিযুদ্ধের কোন পর্যায়ের বলা হয়েছে, সেটা হচ্ছে হলো মুক্তিযুদ্ধের প্রায় শেষ পর্যায়ের, যে মুক্তিযুদ্ধের হচ্ছিল শেষ পর্যায়ে, তখন হচ্ছিল ঢাকার মধ্যে পাকিস্তানিরা গেরিলা আক্রমণ শুরু করেছে। যেটা আমরা আমাদের যে আগের দিন যে রেইনকোট নিয়ে যে একটি সামারি দেওয়ার চেষ্টা করেছিলাম, ওই সামারিতে আমরা বলেছিলাম যে রেইনকোট গল্পের যে যে ঢাকা শহরের যে গেরিলা আক্রমণের যে চিত্র, এগুলো কি রেইনকোট গল্পে উঠে এসেছে। আর সেইখান থেকে আমরা জানতে পারি যে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের কোন অঞ্চলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ঢাকার। এখন আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা এখানে পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য। যে রেইনকোট গল্পে জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, আপনারা একটু এটা আনসার করার ট্রাই করেন। যে রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য। যে এইখানে আমাদের যে অপশন আছে জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, পাকিস্তান। আমাদের অপশন আছে কি জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, পাকিস্তান। আপনারা একটু এটা অ্যান্সার করার ট্রাই করেন। যে এমডি লিমন বলেছেন হচ্ছিল 6-এর হচ্ছিল সি, সারিকা সারা বলেছিল 6-এর ঘ, সারিকা সারা বলেছে হচ্ছে পাকিস্তান, আর লিমন বলেছে হচ্ছিল রাশিয়া। কাজী জান্নাতুল বলেছে রাশিয়া। মকিয়া রাখাইন, সে বলেছে 6-এর সি রাশিয়া। আরও যারা আছেন লাইভটিতে যুক্ত আছেন, আপনারা একটু দ্রুত অ্যান্সার ট্রাই করেন। আরিয়ান বলেছে যে রাশিয়া। শাখাওয়াত হোসেন খোকন বলেছেন 6-এর গ, যেটা হচ্ছিল মিন করে রাশিয়া। তো যারা আছে যে রেইনকোট গল্পে জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, আপনারা পুষ্পিতা পূজা বলেছে রাশিয়া। তো এইটার যে পিছনের প্রেক্ষাপট এবং এইটার যে ডেফিনেশন, এইটা আমরা দেওয়ার ট্রাই করব। তো আপনারা একটু অ্যান্সার করেন। এই যে সাদিয়া শিফা বলেছে 6-এর ঘ, আর মোহাম্মদ রায়হান বলেছেন সি রাশিয়া। আর পুষ্পিতা বোঝা বলেছে হচ্ছিল 6-এর গ রাশিয়া। তো এখন আমরা এইটা অ্যান্সার দেওয়ার ট্রাই করি, আর এইটার একটু ডিফাইন করার ট্রাই করি। যে রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার, এখানে কি বলা হয়েছে যে জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে, সেইটা হবে 6-এর সি, যে রাশিয়া। রেইনকোট গল্পে জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে, সেটা হচ্ছিল রাশিয়া। এখন কিসের জন্য রাশিয়া হইলো, আমরা একটু এইটার এক্সপ্লেনেশন দেই। যে ওই গল্পে একটা কথা ছিল যে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, বাংলাদেশের আছে কি জেনারেল মনসুন। আর এই যে আমরা জানি কি যে জেনারেল উইন্টার কি একটা ঋতু, কিন্তু এই উইন্টারকে কিসের জন্য জেনারেলের সাথে তুলনা করা হয়েছে, সেইটা হচ্ছে আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে। আমরা জানি যে হিটলারের যে বাহিনী ছিল, হিটলার বাহিনী কোথায় আক্রমণ করেছিল, রাশিয়া আক্রমণ করেছিল। কিন্তু হিটলারের বাহিনী যে রাশিয়ায় যে হুট করে, রাশিয়ার যে একটা ঋতু বৈচিত্র্যের একটা বৈশিষ্ট্য হচ্ছিল, রাশিয়ায় হুট করে শীত পড়ে যায়। ধরেন আজকে তাপমাত্রা যদি বলি যে 20 ডিগ্রি সেলসিয়াস, যে আজকে রাতে হুট করে তাপমাত্রা দেখা গেলো চলে আসলো যে -8 ডিগ্রি সেলসিয়াস। তো তখন যে হুট করে যে শীত পড়ে যায়, এই যে এইটার যে পূর্ব যে একটা প্রস্তুতি আছে, যে শীতের বস্ত্র, এবং তখন যে তাপমাত্রা যদি কমে যায়, শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য তাদের যে পূর্ব যে পরিকল্পনা, এই পরিকল্পনা হিটলারের বাহিনীর ছিল না। যেই জন্য হিটলারের বাহিনী আসলে কি রাশিয়ার সাথে যুদ্ধে কি পরাস্ত হয়। এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। তো এইখানে তাদের হচ্ছে অ্যাডভান্টেজ দিয়েছে কি, কোন ঋতুটা, সেটা কি উইন্টার যে ঋতুটা, এটা অ্যাডভান্টেজ দিয়েছে। সেই জন্য উইন্টার ঋতুটাকে কিসের সাথে তুলনা করেছে, যে জেনারেলের সাথে তুলনা করেছে। যে একটা যুদ্ধে একটা জেনারেল যেভাবে কমান্ড দিয়ে এবং তার যে দূরদর্শিতা দিয়ে যেভাবে একটা যুদ্ধ জয় করার যে যুদ্ধ জয় করতে যে সাহায্য করে, তো সেই হিসাবে যে এই
উইন্টার যে ঋতুটা আছে সেটাও কি সাহায্য করেছে যুদ্ধ জয় করার ক্ষেত্রে। তো সেম ওয়েতে আমাদের ক্ষেত্রে যুদ্ধ জয় করার ক্ষেত্রে সাহায্য করেছিল কে? আমাদের ক্ষেত্রে যুদ্ধ জয় করার ক্ষেত্রে সাহায্য করেছিল বর্ষাকাল, যে পাকিস্তানিরা কি জানতো না, সাঁতার জানতো না, আর বাঙালির বর্ষায় যে আমাদের যে বিভিন্ন যে নদী নালা খালবিল যে ভরে যেত, তো এই যে যে বিষয়গুলো যে আছে, আর বর্ষায় বাংলাদেশের যে কি অবস্থা হয় সেটা আসলে তাদের কোনো ধারণার বাইরে ছিল। তো এই যে যে বর্ষার যে অ্যাডভান্টেজটা আছে এটা নিয়ে থেকে আমাদের মুক্তিযোদ্ধারা, যে আমরা জানি যে এই বর্ষার অ্যাডভান্টেজটা তারা নিয়েছে, তারা যে নৌকা করে যেত, তারা সাঁতরিয়ে যেত, গিয়ে তারা কি আক্রমণ করতো এবং তারা আক্রমণে সফল হতো। তো সেম ওয়েতে রাশিয়ায় যেমন উইন্টার ঋতুটা তাদেরকে সহায়তা করেছে, সেম ওয়েতে মনসুন ঋতুটাও আমাদের দেশে কি সহায়তা করেছে, যে সেই জন্য এটা বলা হয়েছে যে পাকিস্তানের ছিল জেনারেল উইন্টার আর বাংলাদেশের আছে কি জেনারেল মনসুন। তো এই যে যে এক্সপ্লেনেশনটা, এই এক্সপ্লেনেশনটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আপনারা একটু এইটা আনসার করার ট্রাই করুন, যে আমি কি আপনাদের যে টোটাল বিষয়টা বোঝাইতে সক্ষম হয়েছে কিনা। যদি আপনি না বোঝেন, যদি আপনার 1% কোনো সমস্যা থাকে, তাহলে আমি এটা আবার রিপিট করব। আর শুধু আমি না, আপনাদের যে কোনো সমস্যায় রয়্যাল এডুকেশনের যে কোনো টিচার আপনাদের সকল ক্ষেত্রে যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। তো আপনারা জাস্ট বলবেন যে আপনাদের কোন জায়গায় সমস্যা, কোন ক্ষেত্রে সমস্যা। কাজী জান্নাতুল বলেছে যে বুঝতে পেরেছি, সাখাওয়াত হোসেন খোকন বলেছে বুঝতে পেরেছি, সায়েম মোহাম্মদ সাগর বলেছে ক্লিয়ার। তো ধন্যবাদ আপনাদেরকে যে এই কষ্ট করে লাইভ ক্লাসটিতে জয়েন থাকার জন্য। এখন আমরা আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে রেইনকোট গল্পে এই উক্তিটি কার? রেইনকোট গল্পে এই উক্তিটি কার? যে রেইনকোট গল্পে এই উক্তিটি কার? আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। যে এখানে একটা উক্তি আছে, উক্তিটা হচ্ছে এমন যে আমার নাম সত্যি বলেছে, আমার নাম, যে সে বারবার কোশ্চেন করেছে যে এই উক্তিটি কার? নুরুল হুদা, মিন্টু, আব্দুস সাত্তার নাকি আফাজ আহমেদ? রেইনকোট গল্পে এই উক্তিটি কার? আপনারা একটু এটা আনসার করার ট্রাই করেন। কাজী জান্নাতুল বলেছেন নুরুল হুদা। তো শাখাওয়াত হোসেন খোকন বলেছেন ভাইয়া আপনার ক্লাসটা বেস্ট, তো ধন্যবাদ আপনাকে। আরিয়ান বলেছেন যে ক, নুরুল হুদা। পুষ্পিতা বলেছেন ক, মখে রাখাইন বলেছে সাতের ক। তারপরে হচ্ছিল সুবর্ণা বলেছেন, সুবর্ণা হয়তোবা কাউকে মেনশন দিয়েছেন। সুবর্ণা বলেছেন যে এ, সাতের এ। নুসরাত জাহান বলেছেন সাতের ক। সাইম মোহাম্মদ খোকন বলেছেন সাতের ক। সারিকা সারা বলেছে সাতের ক। সাদিয়া শিফা বলেছে ক। মোহাম্মদ রায়হানা বলেছে ক। যে এখন আমরা দেখব যে আপনাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে কিনা। যে সত্যি সত্যি বলেছে আমার নাম, এটা এখন এটার সঠিক উত্তর ছিল নুরুল হুদা। তো যারা সঠিক উত্তর দিয়েছেন, এখানে সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনারা অনেক বেশি বোঝা যাচ্ছে যে আপনারা রেইনকোট গল্পটি ভালোভাবে পড়েছেন এবং রেইনকোট গল্প সম্পর্কে আপনাদের একটি পূর্ণ ধারণা আছে। তো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। তো এই আমার নাম সত্যি বলেছে আমার নাম, এই নুরুল হুদা এটা কাদেরকে বলেছিল? এটা পাকিস্তানি বাহিনীদেরকে, যে তাদেরকে তাকে যে জিজ্ঞাসাবাদ করেছিল, যে তাকে বলেছিল যে জিজ্ঞাসাবাদ যে পাকিস্তানি যে অফিসারটা করেছিল, সে বলতেছিল যে সে তাদেরকে বলতেছিল যে পাকিস্তানিরা যে পাকিস্তানি যে বাহিনীটা আছে, সে বলতেছিল যে নুরুল হুদাকে বলতেছিল যে আপনার নাম, আমরা মুক্তিযোদ্ধাদের কয়েকজনকে ধরতে পেরেছি এবং মুক্তিযোদ্ধারা আপনার নাম বলেছেন যে আপনি এই হামলার সাথে যুক্ত ছিলেন। এই হামলার সাথে আপনি কি ছিলেন? এই হামলার সাথে আপনি যুক্ত ছিলেন। তো আর তখন হচ্ছে হলো নুরুল হুদা বারবার তাদেরকে কোশ্চেন করেছে যে আমার নাম সত্যি বলেছে আমার নাম। তো এইটার সঠিক উত্তর কি? নুরুল হুদা। তো শাখাওয়াত হোসেন খোকন একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে ভাই আজকে তাজ ভাই আমাদের ক্লাস নেবে কিনা। তো ক্লাসের যতগুলা যে ক্লাস যে শিডিউলগুলো আছে, এই ক্লাস শিডিউল আপনাদের আমাদের যে রয়্যাল এডুকেশনের যে পেজ আছে, এই রয়্যাল এডুকেশনের পেজে ক্লাস যে শিডিউলগুলো আছে, ক্লাস শিডিউলগুলো দেয়া থাকে। তো আমি আশা করি আপনাদের সবারই লাইক দেওয়া আছে, ফলো দেওয়া আছে। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের আমাদের কখন কোন ক্লাসটি হবে। যে এখন এখানে যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে, যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, এখন আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে এখন দেখেন যে আমাদের যে এখানে কোশ্চেন, যে রেইনকোট গল্পের লেকচারার নুরুল হুদার শ্যালকের নাম কি? যে রেইনকোট গল্পের লেকচারার নুরুল হুদার কিসের নাম? শ্যালকের নাম কি? আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। শ্যালকের নাম কি হচ্ছিল? এখানে ভুল আসছে, হবে হচ্ছিল আহফাজ। যে আফাজ, মিন্টু, সাত্তার নাকি ইসাক? আপনারা একটু এটা আনসার দেওয়ার চেষ্টা করেন যে রেইনকোট গল্পের লেকচারার নুরুল হুদার শ্যালকের নাম কি? যে আফাজ, মিন্টু, সাত্তার নাকি ইসাক?
তো সাদিয়া শিফা বলেছে খ, মিন্টু। শাখাত হোসেন খোকন বলেছে খ, সাইম মোহাম্মদ সাগর বলেছেন খ। তো আপনারা আরও যারা আছেন তো আপনারা আরও হচ্ছে হলো অ্যান্সার করার ট্রাই করেন। তো এইখানে কাজী জান্নাতুল কমেন্ট করেছে যে পিওর নুরুল হুদাকে যখন ডাকতে আসে তখন আমার নাম বলেছে, তখন এটা বলেছিল না যে না পিওন না। তো আপনার একটু কনসেপশনে ভুল আছে, যে পিওন এটা বলে নাই, যে আমার নাম বলেছে। যে পাকিস্তানিরা যখন নুরুল হুদাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন নুরুল হুদাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন মুক্তিযোদ্ধাকে ধরতে পেরেছি এবং সেই মুক্তিযোদ্ধারা আপনার নাম বলেছে, আপনার নাম এবং সত্তার মৃদার নাম বলেছেন, যে হচ্ছে হলো যে আপনারা দুজন এই হামলার সাথে জড়িত আছেন। তো দেখি আপনারা কে কি অ্যান্সার করেছেন। সারিকা সারা বলেছে 8-এর খ, সাইম মোহাম্মদ সাগর বলেছে 8-এর খ, তারপরে রাকিব বিল্লাহ বলেছে 8-এর খ, নুসরাত জাহান বলেছে মিন্টু। তো সুবর্ণা বলেছেন যে ভাইয়া ক্লাসের নোটিফিকেশন পাই না কেন। তো আপনি যেই নোটিফিকেশন যে বাটনটা আছে এই বাটনটা হচ্ছে আপনি ক্লিক করে রাখেন, তাহলে আপনার যে ক্লাসের যত ধরনের নোটিফিকেশন আছে সেটা সবার কাছে আপনার সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আরিয়ান বলেছে মিন্টু, কাজী জান্নাতুল বলেছে যে মিন্টু। তো এখন আমরা এইটার অ্যান্সার দিব যে রেইনকোট গল্পের লেকচার নুরুল হুদার শাহরুখের নাম কি? রেইনকোট গল্পের লেকচার নুরুল হুদার শাহরুখের নাম হচ্ছিল মিন্টু। আর আমরা জানি যে এই গল্পের হচ্ছিল কেন্দ্রীয় চরিত্র কি? কেন্দ্রীয় চরিত্র যদি বলা হয় তাহলে হচ্ছিল নুরুল হুদা। আর কেন্দ্রীয় চরিত্র আর যদি আর একটা বলা হয় যে ইম্পর্টেন্ট আর একটা চরিত্র কোনটি, সেটা হচ্ছিল মিন্টু। কারণ মিন্টুর রেইনকোট মধ্যে পরেই নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় শক্তি, সাহস ও দেশপ্রেম, যারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে রেইনকোট গল্পে। যেটা আমরা আগের ক্লাসে যে আমাদের যে রেইনকোট সম্পর্কে যে আমরা একটা যে সামারি দিয়েছিলাম, সেই সামারির একটা ইম্পর্টেন্ট লাইন বলা যায় যে চুম্বক লাইন ছিল এটি। যে লিমন মিয়া কয়েকবার কমেন্ট করেছেন, লিমন খান কয়েকবার কমেন্ট করেছেন যে 8-এর বি। হ্যাঁ, তা যে যারা যারা মিন্টু অ্যান্সার করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বলেন যে এই যে কনসেপ্টগুলো এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা। এই বিষয়গুলো একটু ক্লিয়ার কিনা একটু অ্যান্সার করার ট্রাই করেন। যদি বিষয়টি ক্লিয়ার হয়, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাব। আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন। সাইম মোহাম্মদ সাগর বলেছে ক্লিয়ার ভাইয়া। আমরা আরও 2-1 কাছ থেকে অ্যান্সার নেই। হ্যাঁ, শাখাত হোসেন খোকন বলেছেন যে কেন্দ্রীয় চরিত্র নুরুল হুদা। হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্র আসলে নুরুল হুদা। রিবন খান বলেছে ক্লিয়ার। তো এখন আমরা আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে আমাদের যে পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হচ্ছিল কলেজের স্টাফ রুমে একজন ফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছে। এইটা আমরা একটু আগে আমরা হচ্ছে আলোচনা করেছি, দেখি আপনারা এটা অ্যান্সার করতে পারেন কিনা। যে কলেজের স্টাফ রুমে একজন ফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছে। যে 9 নম্বর যে কোশ্চেনটি আছে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার করার ট্রাই করেন। যে জেনারেল বলতে কি বুঝিয়েছে? পাকিস্তানি জেনারেল, রাশিয়ান জেনারেল, বাংলার বাঘ নাকি বাংলার বর্ষা? এইটা আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন। যে কলেজের স্টাফ রুমে একজন ফিস করে জেনারেল বলতে কি বুঝিয়েছেন? সাইম মোহাম্মদ সাগর বলেছেন 9-এর ক। আর যারা লাইভটিতে যুক্ত আছেন আপনারা একটু দ্রুত অ্যান্সার করার ট্রাই করেন। সুবর্ণা বলেছেন 9-এর ক, পাকিস্তানি জেনারেল। যে কলেজের স্টাফ রুমে একজন ফিস করে জেনারেল বলতে আসলে কি বুঝিয়েছেন? তো একজন কমেন্ট করেছে যে ভাইয়া আমার নাম শাখাওয়াত হোসেন না, আমার নাম মেঘলা, এটা আমার ভাইয়ার আইডি। তো আপনি যে আইডি থেকে কমেন্ট করবেন আমি তো সে আইডি তাই পড়বো, আমি তো আর জানি না যে এই আইডির পিছে কোন চরিত্রটি লুকিয়ে আছে। এমডি মিনহাজ বলেছেন রাশিয়ান জেনারেল। সাদিয়া শিফা বলেছে 9-এর ক। সাকিব আলম বলেছে 9-এর ক। এমডি মিনহাজ বলেছে 9-এর খ। তো শাখাওয়াত হোসেন খোকন ইকুয়াল টু কি মেঘলা? তো মেঘলা বলেছে হচ্ছিল 9-এর ক।
যে পাকিস্তানি জেনারেল। তো আমি এইখানে যতগুলো অ্যান্সার দেখলাম, তো সবাই অ্যান্সার করেছে হচ্ছিল 9 ক। কিন্তু যে আমি যে একটু আগে আপনাদের বললাম, বুঝাইলাম যে জেনারেল উইন্টার, জেনারেল মনসুন, এইটা নিয়ে যে আমি যে একটা এক্সপ্লেনেশন দিলাম, তো আপনারা তখন বললেন যে হ্যাঁ ভাই আমি এক্সপ্লেনেশনটা বুঝছি। যদি আপনি এক্সপ্লেনেশনটা বুঝেন তাহলে তো আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা পারার কথা। এখনো তো এই কোশ্চেনের সঠিক উত্তর কেউ দিতে পারেনি। তো যাই হোক, আমি সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হচ্ছিল বাংলার বর্ষা। যে কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে জেনারেল বলতে বুঝিয়েছে কোনটি? জেনারেল বলতে বুঝিয়েছে হচ্ছিল বাংলার বর্ষা, যেটা আমি বললাম যে স্টাফ রুমে একজন ফিসফিস করে বলেছিল যে তাদের কথা ছিল এরকম যে শালারা তো জানে না যে পাকিস্তানের ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। তো এইখানে জেনারেল হচ্ছিল আমরা যেটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, যে একটু আগেই এক্সপ্লেনেশনটা দিলাম, যে মনসুন বলতে আসলে জেনারেল মনসুন বলতে হচ্ছিল মনসুন যে ঋতুটি আছে, যে মনসুনের বাংলা কি, যে বর্ষা, যে বর্ষা ঋতুটি আছে, এই বর্ষা ঋতুটাকে জেনারেলের সাথে তুলনা করেছে। যে একটা জেনারেল যেমন যে যুদ্ধকে সে হচ্ছিল বিজয় এনে দিতে পারে তার ইনস্ট্রাকশনের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে, তার দূরদর্শিতার মাধ্যমে, যে একটা যুদ্ধের যেমন বিজয় এনে দিতে পারে, তো সেম ওয়েতে বাংলার বর্ষা আমাদের অ্যাডভান্টেজ দিয়েছে যুদ্ধ জয়ের ক্ষেত্রে। তো সেই জন্যে আমরা কি যে এই বর্ষাকে, বাংলার বর্ষাকে জেনারেলের সাথে তুলনা করা হয়েছে, এবং কলেজের স্টাফ রুমে একজন ফিসফিস করে এইটাই বলছিল। যাই হোক, আপনারা সবাই ভুল করছেন, তো ভুলের মাধ্যমে আমরা শিখবো যে ভুল করছেন, এই জন্য আপনাকে আবার কংগ্রাচুলেশন যে আপনি ভুল করেছেন। তো আপনি যত বেশি ভুল করবেন আপনি তত বেশি শিখতে পারবেন। যে কমেন্ট করেছেন মিস্টেক ভাইয়া, এটা ঘ হবে। হ্যাঁ, এটা ঘ হবে। যে এখন এই বিষয়টাকে আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যে ভুল করছেন, ভুলের মাধ্যমে কি শিখতে পারছেন কিনা, এটা ক্লিয়ার কিনা। যে এইটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। এই বিষয়টি ক্লিয়ার কিনা আপনারা একটু এটা অ্যান্সার কর ট্রাই করেন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটিতে যাব। তো মিনহাজ বলছে যে ক্লিয়ার। তখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাব। যে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি আসলে কার? 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 আপনারা একটু এই 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডট ট্রাই করেন। যে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি আসলে কার? লিমন খান বলেছে 10-এর সি, মিন্টুর। শান্ত মিয়া বলেছেন 10-এর সি। সুবর্ণা বলেছেন গ। শাখাত হোসেন খোকন মিন্টুর। সারিকা সারা বলেছে 10-এর ক, নুরুল হুদার। এমডি মিনহাজ বলেছেন মিন্টুর। নুসরাত জাহান বলেছে গ। লিমন খান বলেছেন সি। মখের আখাইন বলেছে সি, মিন্টুর। কাজী জান্নাতুল বলেছে মিন্টুর। তো আমি আরো বেশি কমেন্ট দেখতে চাচ্ছি। আভা ইসলাম বলেছে গ, মিন্টুর। তো এখন আমরা এটার অ্যান্সার ট্রাই করি যে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি কার? সেটা হচ্ছে রেইনকোটটি হচ্ছিল মিন্টুর। রেইনকোটটি কার? রেইনকোটটি আসলে মিন্টুর। যে আমরা যেটা বললাম, সাদিয়া শিফা বলেছে যে গ। তো সবাই হচ্ছিল সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। যে রেইনকোট গল্পে, আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে রেইনকোটটি আসলে কোনটির? মিন্টুর। আর এই রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? অসাধারণ। রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ, কারণ এই রেইনকোটটি পরার পর থেকে নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয়েছিল শক্তি, সাহস ও দেশপ্রেম, যারই ব্যঞ্জনময় প্রকাশ ঘটেছে রেইনকোট গল্পে। আর যেইটার হচ্ছে হলো ফলস্বরূপ, যখন নুরুল হুদাকে পাকিস্তানিরা যখন জিজ্ঞাসাবাদ করেছিল, যখন তাকে বলেছিল যে আপনি কি জানেন নাকি যে মুক্তিযোদ্ধারা আসলে কোথায় থাকে, তখন সে সাহসিকতার সাথে বলেছিল যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি বলবো না যে মুক্তিযোদ্ধাদের আস্তানা কোন দিকে, যে বা মুক্তিবাহিনীর আস্তানা কোন দিকে বা কোথায়, সেটা আমি আসলে বলবো না। তো এখন আমরা আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলতে বোঝানো হয়েছে কোনটিকে? পাকিস্তানের শরীরের কাটা বলতে কোনটিকে বোঝানো হয়েছে? আপনারা একটু এইটার অ্যান্সার ট্রাই করেন।
সুবর্ণা বলেছেন যে গ শহীদ মিনার। এমডি লিমন খান বলেছেন সি। নুসরাত জাহান বলেছেন গ শহীদ মিনার। শান্ত মিয়া বলেছেন সি। এমডি লিমন খান বলেছেন সি। কাজী জান্নাতুল বলেছেন শহীদ মিনার। সারিকা সার বলেছেন গ। মিনহাজউদ্দিন সাব্বির বলেছেন 11 সি। মুখেরা খান বলেছেন 11 সি। তো আপনারা যারা যারা এই লাইভটি দেখছেন, আপনারা যারা এখন লাইভটির সাথে যুক্ত আছেন, তো আপনারা এই লাইভটি আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেন, আর জানিয়ে দেন যে আমাদের যে আমরা যে এরকম ফ্রি ক্লাস যে আমরা প্রতিদিন নিচ্ছি, যে বাংলা, ইংলিশ, আইসিটির আরও যে ফ্রি ক্লাসগুলো যা আছে, আমাদের যে হিসাব বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা সেকশনের, আবার যে আমাদের সায়েন্স ইউনিটের যে ক্লাসগুলো আছে, যে এই ক্লাসগুলো কি আমরা যে নিচ্ছি, এইটা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যে রয়্যাল এডুকেশনের যে একটা পেজ আছে, যে তারা তাদের এই পেজে তারা প্রতিদিন আমাদের কি লাইভ ক্লাস প্রোভাইড করতেছে, যেটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা এই ক্লাসগুলো আমাদের এইচএসসিতে প্লাস আমাদের অ্যাডমিশনে যে সমানভাবে কাজে লাগবে। আপনাদের বন্ধুদেরকে এই বিষয়টি জানিয়ে দেন, আর আপনারাও এই যে পেজটি যে আছে, পেজটির হচ্ছিল লাইক দিয়ে দেন, যাতে আপনাদের সকল ক্লাস হচ্ছিল আপনারা প্রথমেই আপনার কাছে চলে যায়। যে কাজী জান্নাতুল বলেছেন যে ভাইয়া ইসলামের ইতিহাস দিলে ভালো হতো, আপনাদের আর কি কি ক্লাস লাগবে আপনারা একটু আমাদেরকে জানাবেন, হয়তোবা কমেন্টের মাধ্যমে, হয়তোবা আমাদের যে গ্রুপ আছে, রয়্যাল এডুকেশনের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন যে আমাদের ভাইয়া এই ক্লাস লাগবে, আমাদের এই বিষয়ের উপর ক্লাস লাগবে। আমাদের রয়্যাল এডুকেশনের গ্রুপ আছে, তো আমাদের এই এই লাইভ সেকশনের যে ভিডিও আছে, এই ভিডিওতে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আপনারা সবাই ওই গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাবেন, এবং আপনাদের গ্রুপে আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হচ্ছে ওই বিষয়গুলো আপনারা পোস্ট করবেন। যদি আপনাদের কোনো একটা এমসিকিউ নিয়ে সমস্যা হয়, যে ভাইয়া আমি এই এমসিকিউটা বুঝতেছি না, তখন আপনি পোস্ট করতে পারবেন। তখন আমাদের যে বিষয়ের ইনস্ট্রাক্টর, তো ইনস্ট্রাক্টর গিয়ে ওইখানে আপনাদের এক্সপ্লেনেশন সহ আপনাকে ওই অ্যান্সারটা দিয়ে দেওয়ার ট্রাই করবে। অনেকে এখন কমেন্ট করতেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আশা করি আপনি ভালো আছেন। তা আপনারা হচ্ছিল ক্লাসটি মনোযোগ দিয়ে ক্লাসটি করার ট্রাই করেন, আর আপনাদের বিশেষ করে যেটা বললাম যে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যে এইরকম রয়্যাল এডুকেশন একটা যে টিম আছে, তারা আমাদের ফ্রিতে হচ্ছে হলো আমরা এত ভালো সার্ভিস দিয়ে যাচ্ছি, তারা আমাদের এত ভালো সার্ভিস দিচ্ছে, এইটা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন। যে বলছে যে মেনশন দিলেও ক্রিপ্টোসগুলো আসে না, যে আসে না সে পরবর্তীতে সাফার করবে, আপনি এগিয়ে যাবেন। তো যে ক্লাসটি করতেছে না সে সাফার করবে, এটার জন্য সে সাফার করবে, এটার ফল সে ভবিষ্যতে পাবে, কিন্তু আপনি কি করবেন? এগিয়ে যাবেন। তো এখন যে আমরা যে আছে, যে এখন আমাদের যে এখানে যে কোশ্চেনটি আছে, যে রেইনকোট গোলে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কোনটিকে, আপনারা সবাই অ্যান্সার করেছেন যে 11 গ, সেটা বলছিলেন যে শহীদ মিনার। আপনারা বলেছেন কোনটিকে অ্যান্সার করার ট্রাই করেছেন, যে শহীদ মিনারকে অ্যান্সার করার হচ্ছিল সবাই অ্যান্সার করেছেন। তো সবার অ্যান্সার সঠিক হয়েছে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন, এবং আপনারা যে সঠিক উত্তর দিচ্ছেন এইটার মাধ্যমে এইটা প্রমাণিত হয় যে না, আপনারা ক্লাসগুলো ঠিকঠাকভাবে বুঝতেছেন। যে 11 সি স্বর্ণা ইসলাম অ্যান্সার করেছে, তো ধন্যবাদ আপনাকে। এখন আমরা আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে পরবর্তী কোশ্চেনে দেখেন আমাদের কি বলা হয়েছে, যে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে বর্ষাকালেই তো জুত কথাটি রেইনকোট গল্পে কয়বার উল্লেখ আছে? যে বর্ষাকালেই তো জুত কথাটি রেইনকোট গল্পে কয়বার উল্লেখ আছে? আপনারা একটু এটা আনসার করতে ট্রাই করেন। স্বর্ণা ইসলাম বলেছেন যে 12 এ 2 বার। দেখি আমি আরো কিছু কমেন্টস দেখতে চাচ্ছি। এটা রেইনকোট গল্পে কথাটি গল্পে কয়বার উল্লেখ আছে? আপনি আগে কোশ্চেন বোঝার ট্রাই করবেন, এটা একটু ট্রিকি এবং এটা নিয়ে একটু কনফিউশন আছে, আপনি একটু কোশ্চেন বোঝার ট্রাই করবেন। স্বাগত হোসেন খোকন বলেছেন যে 12 ক একবার। সুবর্ণা বলেছেন একবার। মিনহাজউদ্দিন সাব্বির বলেছেন দুইবার। স্বর্ণা ইসলাম বলেছেন একবার।
তো একজন বলেছে 12 নাম্বার তো আমি পারি না, না পারলেও কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে হলো দেখতে থাকেন, তো আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন আশা করি। মিনহাজউদ্দিন সাগর বলেছে 12 বি 100% শিওর, 2বার। দেখি আপনার 100 একের পরে কয়টা শূন্য দিছে, দেখি। ঠিক আছে, তো এখন আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করব। দেখেন আমাদের এখানে কোশ্চেনটি আছে কি যে বর্ষাকালেই তো জুত কথাটি রেইনকোট গল্পে কয়বার উল্লেখ আছে? তো কথাটি রেইনকোট গল্পে উল্লেখ আছে হচ্ছিল একবার। যদি বলা হয়তো যে কথাটি রেইনকোট গল্পে একজন হচ্ছিল 2বার করে বলেছিল যে বর্ষাকালে তো জুত, এটা 2বার বলেছে, কিন্তু রেইনকোট গল্পে এই কথাটি কয়বার উল্লেখ আছে? রেইনকোট গল্পে এই কথাটি উল্লেখ আছে একবার। রেইনকোট গল্পে এই কথাটি উল্লেখ আছে একবার যে বর্ষাকালে তো জুত, কিন্তু এইটা একজন কয়বার করে বলেছিল? 2বার করে বলেছিল। যে স্টাফ রুমে একজন 2বার করে বলেছিল ফিস ফিস করে যে বর্ষাকালে তো জুত। কোশ্চেনটা যদি আপনার এইরকম আসতো যে স্টাফ রুমে রেইনকোট একজন কি বলে কয়বার বলেছিল যে রেইনকোট বর্ষাকালে তো জুত, এটা কয়বার বলেছিল, যদি কোশ্চেনটা এরকম আসতো তখন আপনি অ্যান্সার করতে পারতেন যে 2বার। কিন্তু কোশ্চেনটা আসলে এসেছে কি যে রেইনকোট গল্পে এই কথাটি কয়বার উল্লেখ আছে? রেইনকোট গল্পে এই কথাটি উল্লেখ আছে হচ্ছিল একবার, যে বর্ষাকালে তো জুত, রেইনকোট গল্পে এই কথাটি একবার উল্লেখ আছে। তো যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এখন যে আমরা আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে রেইনকোট গল্পে ছোট মামা কে? রেইনকোট গল্পে ছোট মামা কে? স্বর্ণা ইসলাম বলেছেন যে 13 সি। মিন্টু মিনহাজউদ্দিন সাগর বলেছেন সি। লিমন খান বলেছে 13 সি। যে সুবর্ণা বলেছেন যে গ সি মিন্টু। কাজী জান্নাতুল বলেছে মিন্টু। আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করতেছি, তো আপনারা কমেন্ট করেন। শাখাওয়াত হোসেন খোকন বলেছে মিন্টু। রেইনকোট গল্পে আসলে ছোট মামাকে। মুখে রাখাইন বলেছে যে 13 গ মিন্টু। আর মিনহাজউদ্দিন সাগর বলেছে মিন্টু মামা। যে এখন আমরা এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে রেইনকোট গল্পে ছোট মামাকে। রেইনকোট গল্পে আসলে ছোট মামাকে, রেইনকোট গল্পে ছোট মামা হচ্ছিল মিন্টু। যে আমরা জানি যে নুরুল হুদার যে ছেলে আছে নুরুল হুদার ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা জানি যে 5 বছর, আর নুরুল হুদার মেয়ের বয়স হচ্ছে কত? 2.5 বছর। তো তখন যে নুরুল হুদা যখন তার মিন্টুর যে রেইনকোটটা যখন পরিধান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়েছিল, তো যখন সে আয়নায় নিজেকে দেখতেছিল, তখন তার যে মেয়ে ছিল, তার যে 2.5 বছরের মেয়ে, তো তখন তার 2.5 বছরের মেয়ে বলেছিল যে আব্বু ছোট মামা হয়েছে। তো সেইটা থেকে সেই যে কনসেপ্ট থেকে সেই কনসেপ্ট থেকে এই কোশ্চেনটি এসেছে যে ছোট মামা আসলে কে? রেইনকোট গল্পে ছোট মামা কে? তো রেইনকোট গল্পে ছোট মামা হচ্ছিল মিন্টু। তো নাইমুদ্দিন চৌধুরী অনেক পরে অ্যান্সার করেছে, তো নাইমুদ্দিন চৌধুরীকেও ধন্যবাদ। তো এখন আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? আপনারা একটু এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করেন যে রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? আপনারা একটু এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? দেখেন এটাও কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে 2018-19 যে সেশন আছে, ওই সেশনে এই কোশ্চেনটি এসেছে। যে আমরা আজকে বলেছি যে এই অধ্যায় থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে যে সকল এমসিকিউ এসেছে, সেই সকল এমসিকিউ কিন্তু আমরা এখানে দেখানোর ট্রাই করতেছি। তো শান্ত মিয়া বলেছেন 14 এ 1995, লিমন মিয়া বলেছেন 14 এ, মিনহাজউদ্দিন সাগর বলেছেন 14 এ, সুবর্ণা বলেছেন 14 এ, স্বর্ণা ইসলাম বলেছেন এ, কাজী জান্নাতুল বলেছেন 1995, নাইমুদ্দিন চৌধুরী বলেছেন 1995। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? আমাদের অপশনে আছে 1995, 1997, 1994, 1985। আপনারা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করেন।
রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় সেটা, যে কত সালে প্রকাশিত হয়? সাখাওয়াত হোসেন খোকন বলেছেন যে 1995। তো এইখানে আমাদের হচ্ছে হলো একটা স্লাইড, একটা কারেকশন, যে এখানে 18-19 হবে, 19-18 না 18-19 হবে। তো যাই হোক, একটা স্লিম মিস্টেক। তো এখন আমরা এটার এই কোশ্চেনের যে অ্যান্সার সঠিক উত্তর এটা আমরা দেওয়ার ট্রাই করি, যে রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? 1995 সালে। তো আমি যতটুকু দেখলাম যে যতজন কমেন্ট করেছেন সবাই 1995 কমেন্ট করেছেন, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। যে রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? যে রেইনকোট গল্পটি প্রকাশিত হয় হচ্ছিল 1995 সালে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? 1995 সালে। যে এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, এখন আমরা আমাদের যে পরবর্তী কোশ্চেন আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে রেইনকোট গল্পে যে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? যে রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? দেখেন, এটা কি ঢাবি এ ইউনিটের কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোশ্চেন। যে রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের, যে আমরা বলেছি যে অধ্যক্ষ যে প্রিন্সিপালের হচ্ছে হলো বাংলা হচ্ছে কি? অধ্যক্ষ। যে প্রিন্সিপালের পিয়নের নাম কি? আমি আর একটু সহজ করে দিলাম। মিনহাজউদ্দিন সাগর বলেছেন 15 খ ইসাক মিয়া। এখানে আমাদের অপশনগুলো আছে কি? আবু ইসাক, ইসাক মিয়া, ইসাক কবির, আবুল ইসাক। তো সুবর্ণা বলেছেন যে খ। নুসরাত জাহান বলেছেন খ। শান্ত মিয়া কমেন্ট করেছেন যে 15 বি। স্বর্ণা ইসলাম বলেছে 15 বি। কাজী জান্নাতুল বলেছে ইসাক মিয়া। মুখে রাখেন কমেন্ট করেছে ইসাক মিয়া। তো আপনারা আরো অ্যান্সার করার ট্রাই করেন। লিমন খান বলেছে 15 বি। সাখাওয়াত হোসেন খোকন বলেছে ইসাক মিয়া। মিম কমেন্ট করেছে 15 খ। নাইমউদ্দিন চৌধুরী কমেন্ট করেছে ইসাক মিয়া। আমরা আরো কিছু অ্যান্সার নিব, তারপর আমাদের যে সঠিক উত্তরটি আছে আমরা সেটা অ্যানাউন্স করব। তো এখন আমাদের যে সঠিক উত্তরটি আছে সেটা হচ্ছে ইসাক মিয়া। তো সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনারা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা যে আপনারা সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন। যে এই রেইনকোট গল্পে যে প্রিন্সিপালের যে পিয়ন ছিল, তো প্রিন্সিপালের পিয়নের নাম ছিল হচ্ছে কি? ইসাক মিয়া। প্রিন্সিপালের পিয়ন হচ্ছিল ইসাক মিয়া। আর এই যুদ্ধ শুরু হওয়ার পরের থেকে তো তাকে দেখে সবাই কি থাকে? তটস্থ থাকে। আর ইসাক মিয়া কোন মাসে বাংলা পড়া ছেড়েছে আমরা যে আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যে এপ্রিলের শুরু থেকে ইসাক মিয়া বাংলা পড়া ছেড়ে দিয়েছে। যে এপ্রিলের শুরু থেকে ইসাক মিয়া বাংলা পড়া ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের যে এখানে যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে আসলে থাকে কে? নিচের ফ্ল্যাটে কে থাকে? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে আসলে লাইভটিতে পরে হচ্ছিল যুক্ত হয়েছেন। তো আমাদের এই লাইভ ক্লাসটি যে এই পেজে সেভ থাকবে, আপনি চাইলে পরবর্তীতে ক্লাসটি করতে পারেন। এবং যারা যারা এই লাইভটি শেয়ার করবেন তাদের কাছে যে আমাদের যে এক্সক্লুসিভ পিডিএফ যে রেডি করা আছে, এই পিডিএফ তাদের ইনবক্সে চলে যাবে যারা যারা লাইভটি শেয়ার করেছেন। তো সেই জন্য আপনারা লাইভটি শেয়ার করেন। তো আপনি যদি শেয়ার করে থাকেন তাহলে ক্লাস শেষে আপনার কাছে আমাদের যে টিম আছে, রয়্যাল এডুকেশনের যে টিম আছে, এই টিম আপনার কাছে যে এক্সক্লুসিভ পিডিএফ আছে এই পিডিএফটি পৌঁছে দিবে। তো তাসমিয়া মিম কমেন্ট করেছেন যে 16 খ, যে ওয়ার্কশপের মালিক। স্বর্ণা ইসলাম বলেছেন বি। মুখেরা খান বলেছে 16 খ। সুবর্ণা বলেছেন 16 খ। নাইমউদ্দিন চৌধুরী বলেছেন খ। মিনহাজউদ্দিন সাগর বলেছেন 16 খ। যে আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন, রেইনকোট গল্পের নিচের ফ্ল্যাটে কে থাকে? যে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে থাকে কে? যে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে কে থাকে? সাখাওয়াত হোসেন খোকন বলেছেন 16 খ। কাজী জান্নাতুল বলেছেন যে ওয়ার্কশপের মালিক। আমরা আরো কিছু অ্যান্সার নিয়ে দেন আমরা যে আমাদের যে সঠিক উত্তরটি আছে ওইটা অ্যানাউন্স করার ট্রাই করব। যে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে আসলে থাকে কে? তাসমিয়া মিম করেছেন 16 খ। তো এখন আমরা এটা অ্যান্সার করার ট্রাই করব, যে এটার অ্যান্সার হচ্ছিল খ, যে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে আসলে কে থাকে? রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে থাকে হচ্ছিল ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক।
তো আর এই ওয়ার্কশপগুলোকে আমরা যদি ঝালাইয়ের যে ওয়ার্কশপগুলো আছে না, ঝালাইয়ের যে কাজগুলো হয় না, সেইটা হচ্ছিল এইটা, যে নিটেভলাতে এই ওয়েল্ডিং ওয়ার্কশপের যে মালিক আছে এবং সে থাকে, এবং এই তার সম্পর্কে আরেকটা এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে গল্পে, সেটা হচ্ছে কি তার যে শ্বশুর আছে, তার শ্বশুর কি, সেই শ্বশুর হচ্ছে কি যে বড় সড়ো পাকিস্তানি বাহিনীর যে তৎকালীন যে আমাদের যে দোসর ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর যে তৎকালীন যে দোসর ছিল, তা যে আমরা হচ্ছে হলো যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা যেন কি একজন বলেছেন যে শাখাত হোসেন খোকন বলেছেন ভাইয়া আর কয়টা এমসিকিউ পড়াবেন? তো আমাদের হচ্ছে হলো আজকে টোটাল 20টা এমসিকিউ আমরা পড়াবো, আজকে আমরা টোটাল 20টা এমসিকিউ পড়াবো, যে আজকে আমরা টোটাল 20টা এমসিকিউ পড়াবো, যে আপনারা আরেকটু ধৈর্য ধরে আপনারা লাইভটিতে যুক্ত থাকেন, তাহলে খুব দ্রুত আমাদের ক্লাসটি আসলে শেষ হয়ে যাবে। এখন আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। 17 নম্বর যে কোশ্চেন আছে, যে রেইনকোট গল্পে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন, প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? প্রসঙ্গটি আসলে কোথায় উত্থাপিত হয়েছিল, যে প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? যারা আজকের ক্লাসের শুরু থেকে আছেন, যে এই বিষয়টি নিয়ে আমি বারবার আলোচনা করতেছি, আর দেখেন যে এই যে বিষয়টি আছে জেনারেল উইন্টার আর জেনারেল মনসুনের যে কনসেপ্টটা আছে, এইটা দিকে প্রত্যেকটা কোশ্চেনে আসতেছে। আর এই কোশ্চেনগুলো যে আমি নিজে বানাইছি ব্যাপারটা কিন্তু এরকম না। এই কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন বিগত সালের কোশ্চেন, আর বিগত সালে কোথায় এসেছে এগুলা, বিগত সালে এগুলা বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনগুলো কি এসেছে। তো অবশ্যই এগুলা গুরুত্বপূর্ণ, যে যারা আছে যে কোশ্চেন যারা যে তৈরি করেছেন, সে অবশ্যই এই কনসেপ্টটাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, সেই জন্য এই কনসেপ্ট থেকে কি অনেক বেশি কোশ্চেন এসেছে। তো এখন আপনারা এইটার অ্যান্সার করার ট্রাই করেন, যে লিমন খান বলেছেন যে 17 বি পাশের ফ্ল্যাটের গোলগা মহিলার কথায়, এই কনসেপ্টটা কোথায়? তাসমিয়াম বি বলেছেন খ, স্টাফ রুমে ফিস করার কথায়। মোকিয়া রাখেন বলেছেন ঘ। লিমন খান বলেছেন ডি। মিনহাজউদ্দিন সাগর বলেছেন ঘ। তো আরো যারা আছেন, শান্ত মিয়া বলেছেন ডি, আরো যারা আছেন আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করেন। সন্না ইসলাম বলেছেন 17 ঘ। তো আপনারা দ্রুত একটু অ্যান্সার করার ট্রাই করেন। তো মিনহাজউদ্দিন সাগর বলেছেন যে ডি। ফাতেমা ইসলাম বলেছেন ডি। রেইনকোট গল্পে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। এই যে প্রসঙ্গটি আছে, এই প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? সুবর্ণা বলেছে ঘ। তো এই প্রসঙ্গটি এখন আমরা এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করি, যে এই প্রসঙ্গটি হচ্ছিল স্টাফ রুমে ফিস করার কথাই বলেছিল, যে স্টাফ রুমে ফিস করে বলেছিল যে পাকিস্তানের আছে জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। পাকিস্তানের আছে জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। আর কিসের জন্য এই ঋতুগুলোকে জেনারেলের সাথে তুলনা করেছে সেটা তো আমরা আলোচনা করলাম, যে এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আপনারা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। যে এই যে কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটি আছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। লিমন খান বলেছে ইয়েস ক্লিয়ার। তাসমিয়াম বিম বলেছে ক্লিয়ার ভাইয়া। ফাতেমা ইসলাম বলেছে ক্লিয়ার। তো হ্যাঁ, যে আমাদের যে এই কনসেপ্টটা যেহেতু ক্লিয়ার, তো আমরা পরবর্তী যে কোশ্চেনটি আছে আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু ড্যাশ মাথায় দিতে ভুলে গেল। এটা কি মাথায় দিতে ভুলে গেল? আর এইটা আমি আপনাদের হচ্ছে হলো একটু সহজ করার ক্ষেত্রে বলি, যে এটা নুরুল হুদার সম্পর্কে বলা হয়েছে। যে আপনারা এটা অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। 18 গ, টুপিটা। সন্না ইসলাম বলেছে টুপিটা। মিনহাজউদ্দিন সাব্বির বলেছে সি। সায়েম মোহাম্মদ সাগর বলেছে গ। শান্ত মিয়া বলেছে যে 18 সি। তাসমিয়া বলেছেন যে শেয়ার করেছি ক্লাস, আমি কি পিডিএফ পাবো? হ্যাঁ, যারা
যারা যারা শেয়ার করেছেন তারা হচ্ছিল পিডিএফ পেয়ে যাবেন। আর এই পেজে আপনারা নক করবেন, পিডিএফ এর জন্য আপনারা পেজে নক করবেন, তাহলে আপনাদের যে আমাদের যে পিডিএফটা আছে পিডিএফ দিয়ে দেওয়া হবে। নাইমুদ্দিন সাগর বলেছে গ, শাখাওয়াত হোসেন খোকন বলেছে 18 গ, সুবর্ণা ইসলাম সি, তাসমিয়া মিম বলেছে সি, ফাতেমা আক্তার বলেছে ফাতেমা ইসলাম বলেছে সি, মেহজাবিন সুলতানা বলেছে গ, কাজী জান্নাতুল বলেছে গ। তো দোয়া মন হলো ঠিকই, কিন্তু এইটার অ্যান্সার হচ্ছিল হবে গ, টুপিটা। তো সবাই সঠিক উত্তর দিয়েছেন যে এইটার অ্যান্সার হচ্ছিল কি টুপিটা। কি আমরা কি মাথায় দিতে ভুলে গেল, টুপিটা মাথায় দিতে ভুলে গেল। আর এটা কে ভুলে গেল, এটা ভুলে গেল কে, নুরুল হুদা। যে দোয়াটা মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। যে গল্পের যে শুরুতেই যে বলা হয়েছে যে নুরুল হুদা এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নুরুল হুদা অনেক সূরা মুখস্থ করেছে এবং 5 কালেমা সবসময় তার ঠোঁটের উপর রাখে, আর সবসময় সে টুপি পকেটে করে রাখে, যে যদি হুট করে পাকিস্তানি বাহিনী যদি ধরে ফেলে তখন সে ধাপ করে কি করবে, যে টুপিটা মাথায় দিবে। আর সে যে মুসলিম সেইটা যাতে এইটার একটা সিম্বল কি, যে আমরা টুপি মাথায় দিলে মনে করি কি যে আমরা মুসলিম। তো এখন আমাদের আর মাত্র 2টা কোশ্চেন আছে, এরপরে আমাদের আজকের ক্লাসটি আজকের মতো শেষ। যে আমাদের যে কোশ্চেনটা আছে যে পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছা করে, যে পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছা করে, আপনারা একটু এটা আনসার করার ট্রাই করেন। যে পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার কি করতে ইচ্ছা করে। এক হচ্ছিল জড়িয়ে ধরে দুগালে চর মারতে, জড়িয়ে ধরে কোলাকুলি করতে, জড়িয়ে ধরে চুমি খেতে, মিলিটারি ক্যাম্পে পাঠিয়ে দিতে। কোনটি? যে স্বর্ণা ইসলাম বলেছে যে 19-এর গ, তাসমিয়া মিম বলেছে 19-এর গ, মুখের রাখাইন বলেছে 19-এর গ, সুবর্ণা বলেছে সি, নাইমুদ্দিন চৌধুরী বলেছে গ, মেহজাবিন সুলতানা বলেছে গ, মিনহাজউদ্দিন সাব্বির বলেছে সি, শাখাওয়াত হোসেন খোকন বলেছে গ। আমরা আরো কিছু অ্যান্সার নিব। ফাতেমা ইসলাম বলেছে সি, লিমন খান বলেছে 19-এর সি। তো এখন হচ্ছে আমরা যে এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব, যে এটার অ্যান্সার বলে তো জড়িয়ে ধরতে চুমু খেতে। পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদার জড়িয়ে ধরতে চুমু খেতে ইচ্ছা করে। কিসের জন্য চুমু খেতে ইচ্ছা করে? নুরুল হুদা মনে করেছিল যে হয়তোবা তার ঘরে আজকে পাকিস্তানি হানাদার বাহিনী এসে টোকা দিয়েছে এবং তাকে তারা কি করবে, গুলি করে মেরে ফেলবে। যখন দেখলো, সে যখন দরজা খুলে দেখলো যে না এটা প্রিন্সিপালের পিয়ন ইসাক মিয়া, তখন সে কি বললো যে না আমার প্রাণটা বেঁচে গেল। এই খুশিতে তার নুরুল হুদা, তার যে ইসাক মিয়া যে আছে, ইসাক মিয়াকে জড়িয়ে ধরতে চুমু খেতে ইচ্ছা করে। তো সেইটাই আসলে এইখানে যে আমরা কোশ্চেনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমাদের যে পরবর্তী এবং আজকের মতো লাস্ট ক্লাস, যে আজকের মতো এটা আমাদের লাস্ট স্লাইড, লাস্ট কোশ্চেন, যে প্রিন্সিপালের কোয়ার্টার আসলে কোন দিকে। আমরা এই গতকাল প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে আর হচ্ছে হলো পাকিস্তানি বাহিনীর যে ক্যাম্প কোন দিকে আর কোথায়, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এখন আপনারা বলেন যে প্রিন্সিপালের কোয়ার্টার আসলে কোন দিকে, আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে, কলেজের দক্ষিণ পাশে, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে, কলেজের ক্লাবের দেয়াল ঘেঁষে দক্ষিণ দিকে, কোনটি? স্বর্ণা ইসলাম বলেছেন গ। সাইম মোহাম্মদ সাগর সে বলেছে গ। শান্ত মিয়া বলেছে 20-এর সি। শাখাওয়াত হোসেন খোকন বলেছে 20-এর গ। মুখে রাখাইন বলেছে 20-এর গ। সুবর্ণা বলেছে সি। মেহজাবিন সুলতানা বলেছে গ। তাসমিয়া মিম বলেছে 20-এর গ। মিনহাজউদ্দিন সাব্বির বলেছে 20-এর সি। ফাতেমা ইসলাম বলেছে সি। তো লিমন খান বলেছে সি। তো আমরা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে প্রিন্সিপালের কোয়ার্টার আসলে কোন দিকে। তো প্রিন্সিপালের কোয়ার্টার আসলে যে মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে। আমরা বলেছিলাম যে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে বাঁ দিকে। আর আমরা জানি যে
আলোচনা করেছিলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীর যে ক্যাম্প আছে ওইটা কি, ওইটা হচ্ছিল কলেজের কোথায়, কলেজের জিমনেশিয়ামে, যদি আসে এটা প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে, আর হচ্ছে কি কলেজের জিমনেশিয়ামে, কলেজের জিমনেশিয়ামে এটা এখন কি মিলিটারি ক্যাম্প, কলেজের জিমনেশিয়ামে এখন কি মিলিটারি ক্যাম্প। তো যারা যারা এতক্ষণ যাবত অনেক কষ্ট করে যাতে লাইভটিতে যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই রয়্যাল এডুকেশনের এই যে ধারাবাহিক যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি ক্লাসগুলো যে প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যাবে, তো আপনারা এই যে এই ক্লাসগুলো আছে আপনাদের বন্ধুদেরকে যে শেয়ার করে দিবেন, আর আপনাদের বন্ধুদেরকে একটু কষ্ট করে জানিয়ে দেন যে না ভাইয়ারা কষ্ট করে আমাদের ক্লাস নিচ্ছে, আমাদের যা যা প্রয়োজন, যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো ভাইয়ারা দেখছে। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা আছে, যা সমস্যা আছে হয় আপনি পেজে নক দিবেন, আর আমাদের যে গ্রুপ আছে রয়্যাল এডুকেশনের যে গ্রুপটি আছে, অফিসিয়াল গ্রুপটি আছে, অফিসিয়াল গ্রুপের লিঙ্ক এই যে লাইভ ক্লাসের যে কমেন্ট, এই কমেন্ট সেকশনের গ্রুপের লিঙ্কটি দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দ্রুত ওই গ্রুপে জয়েন হয়ে যান। আর আপনাদের যে যে বিষয়ে সমস্যা, যে যে সাবজেক্টের ক্লাস লাগবে সেগুলো আপনাদেরকে জানান, আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। নাইমুদ্দিন চৌধুরী কমেন্ট করেছে, আপনাকে ধন্যবাদ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটিতে যুক্ত থাকার জন্য আর এত ধৈর্য নিয়ে ক্লাসটি খোলার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।